মার্কিন ঘাঁটি কনসুলেটে হামলা অব্যাহত। তেহরান বৈরুতে ইসরায়েলি আগ্রাসন। প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের উদ্বেগ। দ্রুত সংঘাত বন্ধের তাগিদ। জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চায় সরকার। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অফিস টাইমে নারায়ণগঞ্জে ভূমি অফিসে তালা পেয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী। অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঢাকা মেডিকেলে অসঙ্গতি দূর করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে প্রতিশোধ নিতে মরিয়া ইরান। তেহরান বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 1000। এছাড়া ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইজার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসদের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনিই নেতানিয়াহুকে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ট্রাম্পের। So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ইউরোপের দুয়ারেও। এর মধ্যেই ফ্রান্স ও যুক্তরাজ্য মার্কিন ইসরায়েলি বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেদের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তবে স্পেন এতে অসম্মতি জানিয়েছে। জবাবে মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। চলমান সংঘাতের মধ্যেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে তড়িঘড়ি করা হয়নি জানিয়ে মন্ত্রীর আশা, দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হবে। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে। আলোচনায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ এবং কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়ে উঠে আসে। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ে পল কাপুর জানান, আলোচনা ভালো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাকে উদ্বেগ জানানো হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নির্বাচনের আগে তড়িঘড়ি করে হয়নি। বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা,
তো খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এবং তিনি আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের নির্বাচন ধারণার বাইরে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পল কাপুর। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস পাওয়ার কথা জানান ডক্টর খলিলুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন সরকারের দুই মন্ত্রী। মার্চ পর্যন্ত কোনো সংকট হবে না জানিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে তা নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশও। বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত, তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভারতের ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার তো প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। এর আগে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও দর কষাকষির সুযোগ রয়েছে। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৈঠকে মার্কিন বিনিয়োগ আকর্ষণে অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরানে মার্কিন ইসরায়েল আগ্রাসন নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশের সমর্থন ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ইরানের প্রতি সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক আইন রীতিনীতিকে অবজ্ঞা করে ইরানে হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শান্তির পথে না আসা পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরানের শান্তিকামী জনগণ। ইরান, ইসরায়েল ও মিত্র দেশগুলোর মধ্যকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারে। একদিকে ঢাকার বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা অনিশ্চিত অপেক্ষা করছেন, অন্যদিকে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটে পড়বে দেশের জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর বাংলাদেশের সাধারণ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল উত্তেজনার আঁচ পৌঁছে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। যারা স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ফ্লাইট বাতিল আর ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে আটকে পড়েছেন শত শত রেমিটেন্স যোদ্ধা। সময় মতো পৌঁছাতে না পারলে অনেকেরই কর্মস্থলে যোগ দেয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে আছি, এখন আইসি 13 দিন আকামা ডিড আছে, এখন কি হয় মানে নিজে বলতে পারি নাই, গরিব মানুষ আমরা। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, এবং আছে কেউ আছে 1 মাস, তাড়াতাড়ি জলদি করার জন্য সরকার আবেদন করছি। এখন বলতেছে ফ্লাইট ক্যান্সেল, তাহলে আমরা আসলে নাম্বার যেটা দিছে এটার সাথে যোগাযোগ করা, কোন কানেক্ট করা কোনো লাইন পাইতেছি না। অর্থনীতিবিদরা বলছেন, চলমান পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দেশের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য, তাই দ্রব্যমূল্যের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। অবস্থায় তো আসলে সাধারণ ব্যবসা বাণিজ্য যেগুলো চলেন, উৎপাদনও চলছে না সেভাবে,
এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইবার রেমিটেন্সে একটা বড় আঘাত আসবে। আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে খুব দ্রুত, কারণ আমাদের অন্য কোনো আর জায়গা নেই যেখান থেকে আমরা আসলে এই তেল আমদানি করব। তো আর তেল আমদানি না হলে তাহলে আমাদের যানবাহন কীভাবে চলবে, আর এটি ছাড়াও যে বিদ্যুৎ উৎপাদন, তারপরে একই সঙ্গে যে কারখানা, সেগুলো চলবে কিভাবে? বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিদ্যমান শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। কর্মীরা যাবার জন্য যে অপেক্ষায় আছে, তাদের ফ্লাইট স্থগিত হয়ে রয়েছে। এতে কিন্তু কর্মীদের যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে চাকরি হারাতে পারে। অন্যদিকে দেখা যাবে যে তার এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার এই ভিসা কোথায় কিভাবে নিবে, সেটি একটা বড় সংকটে পড়তে পারে। আমাদের অভিবাসন খাতের জন্য এখন আমরা মধ্যপ্রাচ্যের মুখিতা সেটাকে কমিয়ে আমরা ইউরোপ, ইতালি, জাপান এসব দেশগুলো কিন্তু আমাদের বহুমুখীকরণ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও জ্বালানির উৎস না খুঁজলে আগামীতে হয়তো আরো বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সভাপতিত্বে আলাদা বৈঠকে পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 1 বছরে 5 কোটি গাছ রোপণ কর্মসূচি শুরু হবে মে থেকে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিদিনই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি আলোচনায় সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভাও করেন সরকার প্রধান। পরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে 5 কোটি গাছ রোপণ শুরু হবে মে থেকে। এছাড়া কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ রপ্তানি খাতে রূপান্তর করতে চায় সরকার। যদি আপনি 100টা গাছ লাগান, তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকায় যে জায়গাগুলো আছে, সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে, এরপরে এই কার্বন ক্রেডিটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। এদিন 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে ডিএমপির সদর দপ্তর পরিদর্শন করে তাবেদারি বন্ধ করে বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দেন তিনি। রাজধানীর যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার ডিএমপি সদর দফতর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাকে গার্ড অফ অনার দেয় পুলিশের একটি চৌকস দল। পরে ঘুরে দেখেন ডিএমপি সদর দফতর, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, জনমনে স্বস্তি নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক তাবেদারি বন্ধ করে পুলিশের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এখনই বদলাচ্ছে না বাহিনীর পোশাক। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়, প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে
যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। রাজধানীর যানজট নিরসনে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব। এছাড়া হাদি হত্যা তদন্ত চলমান আছে বলে জানান মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. অফিস টাইমে ভূমি অফিসে ঝুলছিল তালা। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবরে তড়িঘড়ি করে আসেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখতে পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বলেন, নির্ধারিত সময়ে অফিসে কাউকে না পাওয়া অনাকাঙ্ক্ষিত। কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সকাল ৯টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এসে দেখেন অফিসের দুটি কক্ষেই ঝুলছে তালা। প্রায় আধা ঘন্টা বসেছিলেন বারান্দায়। অফকোর্স ইট ইজ আনফরচুনেট, এটা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। 9টা 25 মিনিটে আসেন অফিস সহকারী ফাতেমা জান্নাতি। প্রতিমন্ত্রীকে অপেক্ষায় দেখে হতচকিত তিনি। তড়িঘড়ি করে খুললেন অফিস কক্ষ। পরে একে একে উপস্থিত হন সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা। প্রতিমন্ত্রীকে পেয়ে নানা প্রার্থীরা জানান, টাকা ছাড়া মেলে না কোনো সেবা। আসছি 3টার সময় বলছি তাদের 50টা বন্ধু আছে, সেটা আমাদের তো অলরেডি জমা হয়ে যাওয়ার কথা। এখন এখানে বলছে ওই যে আপু আসছে, বলছে আজকে হবে না। এরপর গেলাম, আমি আসে দেখেন তারা ইয়েটা কি করলো, এটা 27 ছিঁড়ে ফেললো। ওই সিলিন্ডার তো নাই, তাহলে নামঞ্জুর করে দেয়। আমার বাহার সম্পত্তি আবার আমার 200 টাকা দিচ্ছে না, সেটাও নামঞ্জুর করে দেয়। কে আমার 200 টাকা কেন পানা না, বেশি টাকা চাই আছে আমরা আগে, আমি তো বুঝিনি আগে চলে টাকা দিতে পারিনি। সমস্ত কাগজপত্র একুরেট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ছাড়াই করে না। আমার একটা বাড়ির ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে, এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। এ সময় কোনো অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রমাণ পেলে ছাড় দেবে না সরকার, নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন, তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে। করাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। দুর্নীতি ঠেকাতে সারা দেশে এমন আকস্মিক পরিদর্শন চলমান থাকবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আকস্মিক পরিদর্শনে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতাল পরিচালককে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। বলেন, কোনো হাসপাতালেই দালাল থাকতে দেওয়া হবে না। কোনো বার্তা না দিয়ে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার অপ্রত্যাশিত আগমনে অনেকটা অপ্রস্তুত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, কথা বলেন রোগীদের সঙ্গেও। পরে তিনি বলেন, ওষুধ সরবরাহ সহ কিছু বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, দ্রুত এগুলো নিয়ে কাজ করবে সরকার। আগে যেরকম আসতেই দেখতাম শত শত তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, আই ডিডন্ট ফাউন্ড দ্যাট সিনারিও টুডে। তেলাপোকা দেখেছি, বাট সংখ্যায় কম, আরও কন্ট্রোল করতে হবে। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমি কাপড়গুলি দেখেছি যে যাকে দেওয়া হয়েছে নিম্নমানের ওয়াশ। হাসপাতালে জনগণ সংকটের কথা উল্লেখ করে সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। দালালি বন্ধ করে ফেলবে একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করি। অল ওভার দ্য কান্ট্রি, ইভেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলিতে আমাদের একটা বিগ প্ল্যান আমাদের আছে। হাসপাতালে দালালের দৌরাত্ম্য ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রোগীর স্বজনরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। গুলি করা আসামির স্বীকারোক্তির ভিডিও ফুটেজ দাখিল করা হয়নি ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের আবেদনে পেছালো রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায়।
9 এপ্রিল নতুন তথ্য প্রমাণ দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুনরায় শুনানি শেষেই হবে এ মামলার রায়। কানেক্সে যে ছেলেটা ঝুলেছিল তাকে আমি নামার জন্য বলেছি যে তুমি চলে যাও, তখন কে ফায়ার হয়ে যায় স্যার। ট্রাইব্যুনালে এতদিন নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এসেছিলেন রামপুরা মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকার। তবে যেদিন রায় হবে সেদিনই মামলার নতুন মোড়। এক ভিডিওতে দেখা যায় চঞ্চল চন্দ্র সরকার স্বীকারোক্তি দিচ্ছেন তিনি নিজেই আমির হোসেনকে করেছেন গুলি। আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার দায়ে মামলা হয় ট্রাইব্যুনালে। 6 মাসের বিচারিক কার্যক্রম শেষে বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ দেওয়া হয়। শেষ মুহূর্তে এসে প্রসিকিউশন আদালতকে জানান তাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ ফুটেজ, জানান রায় পেছানোর আবেদন। প্রসিকিউশনের আবেদন আমলে নেন বিশেষ আদালত। নতুন সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমরা 4 সপ্তাহ সময়ের কথা বলেছি। ডিফেন্সের আইনজীবী সময় চেয়েছেন, তারা আসলে তারা কি বলতে চান। রায়ের দিনে এসে কি এমন নতুন তথ্য প্রমাণ হাতে পেল প্রসিকিউশন, তাও জবাব দেন চিফ প্রসিকিউটর। বলেন আসামি চঞ্চল চন্দ্র সরকারের গুলি করার স্বীকারোক্তির ভিডিও ফুটেজ দাখিল করা হয়নি ট্রাইব্যুনালে। আমার নলেজে যেটা আসলো যে একটা ভিডিও রেকর্ডিং আছে যে আসামি চঞ্চল সরকার, না চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। ট্রাইব্যুনালে চলমান জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একাধিক মামলা পুনর্তদন্তের কাজ চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ক্লাব সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করায় আওয়ামী লীগকে দেশের মানুষ শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমাদেরকে জনগণ কিন্তু দায়িত্ব দিয়েছে এর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শুধুমাত্র প্রতিহিংসা করার জন্য কিন্তু আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। আমাদেরকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সংস্কৃতি তৈরি করার জন্য। উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট 3 আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MA মালেক। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নে ধনপুর খাল খনন ও সংস্কার কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। 4.5 কিলোমিটার দীর্ঘ খাল খননে কৃষকরা উপকৃত হবেন বলেও জানান MA মালেক। জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা তার। এই কনসেপ্ট এটা আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী এটা ওনার নির্দেশে কৃষকের প্রায়োরিটি কৃষিকাজ সহ। কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেটি দল কিংবা বাইরের যাই হোক না কেন সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান। দুর্নীতির ক্ষেত্রে বারবার বলি যে জিরো টলারেন্স, সেটা যে আমাদের দলের হোক না কেন, আমি সেক্ষেত্রে কিন্তু বরদাস্ত করবো না। আমার দলীয় লোকজনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য আসছে, অনেক সমিতিকে দখল করা হয়েছে, অনেক কমিটিকে কিন্তু জবরদস্ত করে। আমি এগুলো কিন্তু পর্যালোচনা করে দেখবো ওটা কমিটিকে সঠিকভাবে পর্যালোচনা করা হয়েছে কিনা, সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমি দেখছেন সময় সংবাদ, যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে, সঙ্গে থাকুন সময়ের।